মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। এবার ভারতীয় 3 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের, মন্তব্য ম্যাক্রন। পাকিস্তানের পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ঘরে ফিরলেন এমপিরা। মার্কিন চাপকে পাত্তাই দিল না ফিলিস্তিনি যোদ্ধারা। গাজায় ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে ক্রমেই চাপ বাড়ছে নেতানিয়াহু প্রশাসনের ওপর। অন্যদিকে হামাসের হাতে বন্দী ইসরায়েলি আমেরিকান নাগরিকদের মুক্ত করতেও বেশ তৎপর মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আছে পশ্চিমা শক্তিগুলো, যার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর চাপও বাড়াচ্ছে পশ্চিমা জোট। তবে যুক্তরাষ্ট্রের এইসব চাপের কোনো মূল্য নেই বলে সাফ জানিয়ে দিয়েছে গাজার স্বাধীনতাকামী দলটি। সংগঠনটি জানিয়েছে, ইসরায়েল যদি তাদের কোনো বন্দীকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে অন্য কোনো শর্তই মানা হবে না, এমনকি যুক্তরাষ্ট্রের চাপেও কোনো কাজ হবে না। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য হামাসের কাছে নেই। গেল বুধবার হার্টস গোল্ডবার্গ পোলিন নামের এক ইসরায়েলি আমেরিকান বন্দীর ভিডিও প্রকাশ করে হামাস। এরপর বন্দীদের ছেড়ে দিতে হামাসের উপর চাপ প্রয়োগ শুরু করে যুক্তরাষ্ট্র। এরপরই বৃহস্পতিবার 18 দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর বাইডেনের এমন বিবৃতির পরে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য তাদের কাছে নেই। এবার ভারতীয় 3 কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইরানের সেনা সংশ্লিষ্ট 1 ডজনেরও বেশি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রয়েছে ভারতের 3টি কোম্পানি। স্থানীয় সময় বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার বিষয়টি জানায় আমেরিকার অর্থ মন্ত্রণালয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরানের সামরিক বাহিনীর সঙ্গে অবৈধ বাণিজ্য থাকা এবং ড্রোন সরবরাহের কারণে ভারতের 3টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানায়, ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানের কাছ থেকে যেসব ড্রোন পেয়েছে তা গোপনে বিক্রির সহায়তা করেছে নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো। ইরানের এই বাণিজ্যিক কাজকে সামনে থেকে সমর্থন দিয়েছে ইরানি কোম্পানি সাহারা থান্ডার। এর সঙ্গে জড়িত থাকায় 3টি ভারতীয় কোম্পানিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা পাওয়া কোম্পানিগুলো হলো জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং সি আর্ট শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। সাহারা থান্ডার ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং আর্ম ফোর্সেস লজিস্টিক্সের পক্ষ থেকে চীন, রাশিয়া সহ একাধিক দেশে ইরানি পণ্য বিক্রয় এবং চালান করে থাকে। যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের। যুক্তরাষ্ট্রের প্রভাব বজায় থাকলে যে কোনো সময় ইউরোপের মৃত্যু হতে পারে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আর এজন্য ইউরোপকে শক্তিশালী করার দিকে দৃষ্টি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসার পাশাপাশি অর্থনৈতিক সংস্কারের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার ফ্রান্সের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন সতর্কবার্তা দেন দেশটির প্রেসিডেন্ট। সামরিক খাতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ার ভয়ঙ্কর পরিণতির কথা উল্লেখ করে ম্যাক্রন বলেন, ইউরোপের মৃত্যু হওয়ার ঝুঁকি রয়েছে। এই ঝুঁকি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত নই এখনো। সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য চাপ ইউরোপীয় ইউনিয়নকে দুর্বল করে দিতে পারে, তবে ইউরোপকে যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে মুক্ত থাকতে হবে। তিনি বলেন, প্রতিরক্ষা শিল্প ছাড়া কোনো প্রতিরক্ষা নেই। আমরা গত কয়েক দশক ধরে এই খাতে অপর্যাপ্ত বিনিয়োগের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আরও সামরিক সরঞ্জাম উৎপাদন করতে হবে, দ্রুত গতিতে উৎপাদন করতে হবে এবং আমাদের ইউরোপিয়ান হিসাবে উৎপাদন করতে হবে। পাকিস্তানের পার্লামেন্টে জুতা চুরি, খালি পায়ে ঘরে ফিরলেন এমপিরা। যে কোনো দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গাগুলোর মধ্যে একটি ধরা হয় পার্লামেন্টকে। সেখানে মন্ত্রী এমপিদের নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মোতায়েন থাকে ডজন ডজন নিরাপত্তা কর্মী। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে নিরাপত্তার চাদরে মোড়া সেই পার্লামেন্ট চত্বর থেকেই কিনা চুরি হয়ে গেল 20 জোড়া জুতা। আর তার কারণে খালি পায়ে হেঁটে বাড়ি ফিরতে হলো এমপিদের। সম্প্রতি এমন ঘটনায় ঘটেছে পাকিস্তানে। তার জেরে বিতর্কের ঝড় তৈরি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে। প্রশ্ন উঠছে, পার্লামেন্ট চত্বরের 8-60 নিরাপত্তা টোপকে জুতা চোর ঢুকলো কিভাবে? এই ঘটনায় প্রশ্নবিদ্ধ হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে জানা যায়, গত শুক্রবার পাকিস্তানের পার্লামেন্ট চত্বরে থাকা একটি মসজিদ থেকে ঘটেছে এই জুতা চুরির ঘটনা। সেদিন দুপুরের জুমার নামাজ পড়তে মসজিদে ঢুকেছিলেন সংসদ সদস্য, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা। কিন্তু নামাজ শেষে বের হতেই চোখ ছানাবড়া সবার, কারণ কড়া নিরাপত্তায় ঘেরা পার্লামেন্ট চত্বরের মসজিদ থেকে অন্তত 20 জোড়া জুতা গায়েব। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছেন না তারা। অনেক খোঁজাখুঁজির পরও নিজেদের জুতো না পেয়ে বিকল্পের সন্ধানে ব্যস্ত হয়ে পড়েন সবাই। শেষমেশ খালি পায়ে ফিরতে হয় অনেককে।
ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার ৩ ঘণ্টা ধরে পর্যালোচনা করেছে যে দেশটির সাবেক প্রেসিডেন্ট বিচার থেকে দায়মুক্তি পাবেন কিনা এবং এমন সুযোগ থাকলে তার অর্থ আসলে কি দাঁড়ায়। এর জবাবই নির্ধারণ করবে যে ২০২০ সালের নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি হবেন কিনা। তবে সিদ্ধান্ত যাই হোক, প্রত্যেক বিচারক ইঙ্গিত দিয়েছেন যে এটি যুক্তরাষ্ট্রের আগামী দিনের গণতন্ত্রের নতুন রূপ দেবে। আমরা একটি যুগের জন্য রায় লিখছি, বলেছেন বিচারক নেইল গরশোস। এ বিষয়ে আদালতের নির্ধারিত যুক্তিতর্কের একদিন পর বিশেষ সেশনে মামলাটি শুনানি হয়েছে। এর ভিত্তি ছিল মূলত ট্রাম্পের এই দাবি যে প্রেসিডেন্ট হিসেবে কর্তব্যরত থাকার সময় তিনি যে কোনো ফৌজদারি অভিযোগ থেকে দায়মুক্তি পাওয়ার যোগ্য। ট্রাম্পের মতে এই দায়মুক্তি হবে স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আনা অভিযোগ থেকে তার রক্ষা কবচ। এই দায়মুক্তির বিষয়টি নিষ্পত্তি হওয়া পর্যন্ত তার বিচার স্থগিত থাকবে। জুনে বিষয়টি নিষ্পত্তি হবে বলে আশা করা হচ্ছে। বিচারকরা যে প্রশ্ন তুলেছেন তা তাদের মধ্যে বিভক্তির একটি ইঙ্গিত দিয়েছে, ফলে একটি বিভক্ত সিদ্ধান্তই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাদের বিভক্তির জেরে আরও জটিল সিদ্ধান্ত আসতে পারে, যা পুনরায় বিচার শুরুর প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে। মোদির মুসলিম বিরোধী মন্তব্যের প্রতিবাদ করায় সংখ্যালঘু নেতাকে বহিষ্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারে বেরিয়ে দেশের উন্নয়ন নিয়ে কথা না বলে মেরুকরণে ব্যস্ত রয়েছেন বলে বারবার অভিযোগ তুলে আসছে বিরোধীরা। সেই রকমই রাজস্থানের বাঁশওয়ারায় রোববার বিজেপির সভায় নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছে দেশটির রাজনীতিতে। কংগ্রেস সহ অন্য বিরোধী নেতারা ইতিমধ্যেই মোদীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করায় দলের এক নেতাকে বহিষ্কার করল বিজেপি। রাজস্থানে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা উসমান গনি প্রধানমন্ত্রীর মন্তব্য অসন্তোষ প্রকাশ করায় শাস্তি হিসেবে বুধবার দলের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। রাজস্থানের বাঁশওয়ারায় প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, কংগ্রেস মা বোনেদের কষ্টার্জিত সম্পত্তি মুসলমান এবং অনুপ্রবেশকারীদের মধ্যে ভাগ করে দিতে চায়। প্রধানমন্ত্রীর সেই মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেছে বিরোধীরা। নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেন, ৫৫ বছরের শাসনকালে কংগ্রেস কতজনের সম্পত্তি মুসলিমদের হাতে তুলে দিয়েছে, সেটা কি জোর গলায় জবাব দিতে পারবেন মোদীজি? উনি কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচার করছেন। তবে শুধু বিরোধীরাই নয়, দলের অন্দরেও প্রধানমন্ত্রীর এই মন্তব্য ঘিরে তীব্র অসন্তোষ। উসমান গনি দিল্লিতে একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি একজন মুসলিম হয় প্রধানমন্ত্রীর মন্তব্য তাকে হতাশ করেছে। একই সাথে বহিষ্কৃত বিজেপি নেতা জানান, তিনি যখন বিজেপির জন্য ভোট চাইতে মুসলমানদের কাছে যান তখন সম্প্রদায়ের লোকেরা প্রধানমন্ত্রীর মন্তব্যের বিষয়ে কথা বলেন, তার কাছ থেকে উত্তর জানতে চান। সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি রাখাল নিহত। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আবুল কালাম ডাকু নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বিজেপি তিস্তা ব্যাটালিয়ন ২ ঝালঙ্গি বিজিবি ক্যাম্পের ৮৪৮ নম্বর মেইন পিলারের ৯ নম্বর সাব পিলার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকু শ্রীরামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকার মৃত অপির উদ্দিনের ছেলে। ভারতের ৫২৭ খাদ্যপণ্যে বিষ, ইউরোপে নিষিদ্ধ। ভারতীয় খাদ্যদ্রব্য রপ্তানিতে ধস নামার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, যেভাবে রপ্তানিকারকরা খাদ্যপণ্যে বিষের অস্তিত্ব পাওয়া যাচ্ছে তাতে অচিরে এইসব খাদ্যপণ্য বিভিন্ন দেশের নিষিদ্ধের তালিকায় অন্তর্ভুক্ত হবে। কারণ ইতিমধ্যে হংকং এবং সিঙ্গাপুরে ভারতীয় মশলা নিষিদ্ধ। কারণ ভারতীয় মশলা খেলে মানব দেহে ক্যান্সার হতে পারে এমন উপাদান পাওয়া যাচ্ছে। এদিকে ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যান্সারের বিষ পাওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য নিরাপত্তা বিভাগ। তাদের অভিযোগ, ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ভারত থেকে রপ্তানি করা অন্তত ৫২৭টি খাদ্যপণ্যে বিষ পেয়েছে তারা। এর মধ্যে বেশিরভাগই বাদাম, তিল, ভেষজ পদার্থ, মশলা, ডায়েট ফুড জাতীয় খাদ্যবস্তু। ৮৭টি খাদ্যপণ্যকে সীমান্তে আটকে দেওয়া হয়েছে। বাকি খাদ্যদ্রব্যগুলো পরে বাজার থেকে সরানো হয়। ইউরোপীয় ইউনিয়নের দাবি, ইথিলিন অক্সাইড নামে একটি বর্ণহীন গ্যাস কীটনাশক এবং জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল। রাসায়নিকটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয়, কিন্তু খাদ্যদ্রব্যে এই রাসায়নিক কোনোভাবে মিশে শরীরে ঢুকলে লিম্ফোমা এবং লিউকেমিয়া হওয়ার আশঙ্কা খুব বেশি। আফ্রিকায় মুখ থুবড়ে পড়েছে যুক্তরাষ্ট্র। বছরের পর বছর আফ্রিকায় একতরফা রাজত্ব করছে ইউরোপীয়রা, পরে তাদের সঙ্গে যোগ হয় মার্কিনীরা। এতদিন ইউরোপ আমেরিকা মিলে আফ্রিকায় রাজত্ব করলেও দিন দিন তাদের প্রভাব কমছে। তাদের পরিবর্তে প্রভাবশালী হয়ে উঠেছে রাশিয়া ও চীন। রুশ চীনা যৌথ প্রভাবের কাছে মার খেয়ে আফ্রিকায় একের পর এক দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হচ্ছে পশ্চিমারা। বিশেষ করে আফ্রিকার সাহেলে মস্কো বেইজিং আধিপত্য বাড়ছেই। এরই ধারাবাহিকতায় আফ্রিকার দেশ চাঁদ থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তর ও মধ্য আফ্রিকার দেশ চাঁদ থেকে অধিকাংশ সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছেন মার্কিন কর্মকর্তারা। মাত্র কয়েকদিন আগেই চাঁদের প্রতিবেশী দেশ নাইজার থেকেও সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। নাইজারে ১০০০ এবং চাঁদে ১০০-র মতো মার্কিন সেনা রয়েছে। চলতি মাসের শুরুর দিকে চাঁদের বিমান বাহিনীর প্রধান যুক্তরাষ্ট্রকে তাদের রাজধানী
নজামেনার কাছের একটি বিমান ঘাঁটিতে কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের এই চিঠি পড়ে দেখেছে যুক্তরাষ্ট্র। তার চিঠির পরই যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে আসে। 25 এপ্রিল মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের প্রেস সচিব মেজর জেনারেল প্যাট রাইডার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আপাতত চাঁদ থেকে অধিকাংশ সেনা অন্য দেশে স্থানান্তরিত করবে যুক্তরাষ্ট্র। চাঁদের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে। ইউএস আফ্রিকা বর্তমানে চাঁদ থেকে কিছু সেনা অন্য দেশে পাঠানোর পরিকল্পনা করছে। তবে পেন্টাগনের এই কর্মকর্তার দাবি, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ সাময়িক। চাঁদে আগামী 6 মে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে। ভোটের পর সেখানে আবার কার্যক্রম শুরু করবে মার্কিন বাহিনী। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, পরিকল্পনাকারী ও উপদেষ্টা হিসেবে চাঁদে থাকা মার্কিন বিশেষ বাহিনীর কয়েক ডজন সেনাকে আপাতত জার্মানি পাঠিয়ে দেওয়া হবে। আফ্রিকার বিশাল সাহেল অঞ্চলে উগ্রবাদ এবং সন্ত্রাস ঠেকাতে মার্কিন প্রচেষ্টার অন্যতম শরিক নাইজার ও চাঁদ। তবে গত বছর নাইজারের সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্কের চরম অবনতি হয়, বিশেষ করে ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইতিমধ্যেই ফরাসি সেনারা নাইজার ত্যাগ করেছে। তার আগে বুর্কিনা ফাসো এবং মালি থেকে ফরাসি সেনাদের বিতাড়িত করা হয়। এখন একই পথে হাঁটতে হচ্ছে মার্কিন সেনাদের। এদিকে চলতি মাসের শুরুতে নাইজারে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে দেশটিতে পৌঁছেছেন রাশিয়ান সামরিক প্রশিক্ষকরা। তারা সঙ্গে করে রুশ সরঞ্জামও নিয়ে গেছেন। এইসব ব্যবহার করে দেশটির কর্মকর্তাদের প্রশিক্ষণ দেবেন তারা। ফলে সাহেল অঞ্চলে রাশিয়ান উত্থান এবং পশ্চিমা তথা যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব হওয়ার আশঙ্কার কথা বলে আসছেন পশ্চিমা বিশ্লেষকরা।